নমস্কার, আবার এলাম আপনাদের সাথে। তো আমি জানি না আপনারা যারা দেখছেন, আমরা সবাই মিলে যে এটা আলোচনা করছি এই রবিবার সকালে, যে আপনাদের মধ্যে কজন চোখে গ্রামাফোন রেকর্ড দেখেছেন। যে যদি দেখে থাকেন, আমার বয়সের আশেপাশে যারা আছেন, তো আমি ছেলেবেলায় ভীষণ গান শুনতে ভালোবাসতাম। টাকা জমিয়ে জমিয়ে কখনো হাত খরচার টাকা, কখনো ছেলে পড়াতাম তার টাকা জমিয়ে জমিয়ে রেকর্ড কিনতাম। আর এই রেকর্ডগুলোর একটা বদভ্যাস ছিল যে রেকর্ডগুলো কেটে যেত, এবং সেখান থেকে একটা কথার উৎপত্তি হয়েছিল, সেটাকে বলতো কাটা রেকর্ড। যে বারবার 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 এই একই কথা বলে যাচ্ছে, আমরা একই প্রসঙ্গে কথা বলছি, আমরা কিন্তু একই কথা বলছি না। কারণ আমরা যে ইস্যুটা নিয়ে আমি আপনি যারা বলছি, ভাবছি, শুনছি, তারা মনে করছি যে আজকে আমাদের রাজ্যে আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য, তার জীবন জীবিকার জন্য দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু, দিস ইজ আ ভাইটাল ইস্যু। এটা ঠিক গোঁজামিল দেওয়ার ব্যাপার না, বা এটা হালকার ওপর দিয়ে মেরে দেবো, আগে গণ্ডগোল হোক তারপর দেখা যাক, আগে তো মুভমেন্ট, তারপর আমি আগুনটা তো আগে জ্বালাই, তারপর আগুনের পরে যজ্ঞ হলো না ছাই বেরোলো সেটা পরে দেখব। এটাকে এইভাবে নিলে চলবে না। কয়েকটা কথা আপনাদের সামনে বলি, যে আমরা আগের বার আপনাদের সামনে ফেসবুকের মাধ্যমে এবং কিছু কিছু টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কারো কারো দুটো একটা কথা আমাদের একটু ক্ল্যারিফাই করা দরকার। তার মধ্যে প্রথম একটা ক্ল্যারিফিকেশন হচ্ছে যে এই যে আমরা কথাটা বলছি না, যে সবার জন্য স্বাস্থ্য, ইউনিভার্সাল হেলথ কেয়ার, এই ইউনিভার্সাল হেলথ কেয়ারের সহজ মোটা বাংলা ভাষায় এই ব্যাপারটা কি? ইউনিভার্সাল হেলথ কেয়ার হলো যেখানে 100টা মানুষ আছে, তাহলে তার জাতি, ধর্ম, আর্থিক অবস্থা, আয় নির্বিশেষে আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা সেই 100টা মানুষের কাছেই যাবে, সেটাকে বলে ইউনিভার্সাল হেলথ কেয়ার। তাহলে ইউনিভার্সাল হেলথ কেয়ার যদি কে দেয়? ইউনিভার্সাল হেলথ কেয়ার সাধারণত গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট কিভাবে দেয়? গভর্নমেন্ট হাসপাতালের মাধ্যমে দেয়। কিছু কিছু দেশে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাটা গভর্নমেন্ট, সবকটা হাসপাতাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, সেটা হচ্ছে ন্যাশনালাইজড হেলথ কেয়ার। আমরা হচ্ছি কিছুটা হাফ হেলথ কেয়ার। আমাদের কিছু গভর্নমেন্ট হসপিটাল আর বেশ অনেক ছোট বড় মাঝারি প্রাইভেট হসপিটাল আছে। তাহলে আজকে গভর্নমেন্ট স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে যা 2016-এ যা শুরু হলো, 2020-তে চেষ্টাটা কি? আবার সহজ বাংলায় বুঝুন, সহজ ভাষায় এর চেষ্টাটা হলো ভালো চেষ্টা, ভালো প্রচেষ্টা। চেষ্টাটা হলো প্রথমত 2020-র খুব সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে যে মুভমেন্টটা এলো, যে আমরা কিছু সিলেক্ট গ্রুপ থেকে এটা সবার জন্য করে দিলাম। তার মানে সবার কাছে পৌঁছচ্ছে। সবার কাছে কি করে পৌঁছচ্ছে? সবার কাছে তো কেবল আমাদের গভর্নমেন্ট হসপিটালের মধ্যে দিয়ে পৌঁছবে না, কারণ অত গভর্নমেন্ট হসপিটাল আমার হাতে নেই। আমার হাতে অ্যাবাউট 1200-1300 গভর্নমেন্ট হসপিটাল আছে। আর আমরা যেটা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে প্রাইভেট হসপিটালের সংখ্যায় কম, মেরে কেটে 700-750 প্রাইভেট হসপিটাল আছে। এর মধ্যে কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়। তাহলে গভর্নমেন্ট যখন সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে, তখন গভর্নমেন্ট চেষ্টা করছে যে গভর্নমেন্ট হসপিটালের মধ্যে তো চিকিৎসা চলছেই। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে গভর্নমেন্ট হসপিটালরা অলরেডি তাদের প্রায় পরিপূর্ণ ক্ষমতা নিয়ে, তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিয়ে তারা কাজ করছে। কিন্তু তাতেও তো আমি সবাইকে দিতে পারছি না, তাই আমি অ্যাডিশনাল ক্যাপাসিটি নিলাম প্রাইভেট হসপিটালে। এবার প্রাইভেট হসপিটালকে চিকিৎসা করলে তার যে খরচাটার ব্যাপার থাকে, সেটা আমি স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে নিয়ে এলাম। এবং স্বাস্থ্যসাথী স্কিমে যখন আমি নিয়ে আসছি, প্রশ্ন আছে এখানে। আপনারা কেউ কেউ একটা খুব মৌলিক এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হলো যে গভর্নমেন্ট যদি সবাইকেই ইন্স্যুরেন্স দেবে, হেলথ কেয়ার দেবে, তাহলে কার্ডের কি দরকার ছিল? ভেরি গুড কোয়েশ্চেন। কেন কার্ডের এখানে দরকার ছিল? কারণ গভর্নমেন্ট যে এটা দিচ্ছেন যে চিকিৎসা করে যাও, আর গভর্নমেন্ট আর
পয়সার ভাঁড়ার, তার পয়সার সিন্দুক খুলে দিয়ে সবাইকে পরপর পয়সা দিয়ে যাবে, সেভাবে এটা হয়নি। এটা প্রায় হাফ মতো হয়েছে, কি ধরুন অ্যাবাউট 40% 60% হয়েছে, যে গভর্নমেন্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিচ্ছে এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানিরা যে ট্রিটমেন্ট হয়েছে তার কাগজপত্র দেখে সেই ট্রিটমেন্ট বাবদ এমপ্যানেলড হসপিটালদের তারা ইম্বার্স করছে। তাই আমাদের যদি আংশিকভাবে ইন্স্যুরেন্সে যেতে হয় তাহলে আমাকে একটা কার্ড সিস্টেম করতে হচ্ছে, আর অন্য অংশটা গভর্নমেন্টের বরাদ্দ বাজেট থেকে হচ্ছে, যার টেকনিক্যাল টার্ম হলো অ্যাসিওরেন্স। এখন কয়েকটা প্রশ্ন, আমাদের চিন্তাটা কোথায়? এই যে কাটা রেকর্ডের কথাটা বললাম, যে আমরা কেটে বারবার কেন এখানে আসছি, কারণ এখন প্রায় আমরা মাস 6-এর ওপর দেখে, মাঝখানটা প্যান্ডেমিক গেছে, সেখানটা কোভিডের জন্য অবভিয়াসলি নর্মাল হেলথ কেয়ার কিছু ছিল না। সুতরাং এখন যে পরিস্থিতিটা হচ্ছে তাতে আমাদের কপালে চিন্তার ভাঁজ কেন পড়ছে? পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে হিসেবে মিলছে না। আমরা খুব একটা ট্রান্সপারেন্ট হিসেব স্বাস্থ্যসাথী নিয়ে জানতে পারছি না। আমরা যারা স্বাস্থ্য এইসব কাজকর্মের মধ্যে আছি, আমরা দেয়ালে কান পাচ্ছি, দরজায় গিয়ে কান পাচ্ছি, বড় বড় লোকেদের সঙ্গে যখন দরকার হচ্ছে, বড় বড় লোকেরা আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, তখন তাদের হাতে পায়ে ধরে বলছি, দাদা ঠাকুররা আপনারা কি বুঝছেন? তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দাদা ঠাকুররা আমাদের যেটা বলছেন সেটা হলো যে স্বাস্থ্য ব্যবস্থার এখন ধরুন এই যে সবাইর জন্য প্রায় 10 কোটি জনসংখ্যা 7 কোটিকে কার্ড দিয়ে দেবার পর ধরুন আমার মাসে খরচা হচ্ছে 300 কোটি টাকা, তাতেও আমরা কুলিয়ে উঠতে পারছি না। কিন্তু আমার মতো নিরেট মূর্খ যারা, তারা এখন দেখছে যে অঙ্কের হিসেবটা মিলছে না। ভারতবর্ষে মাথা পিছু একটা লোকের প্রতি বাৎসরিক কত খরচা হয় হেলথ কেয়ারে আমার খরচা হচ্ছে অ্যাবাউট, আপনি প্রতিটা মানুষ মাথা পিছু 2000 টাকা সারা বছরের খরচা করে, হয় না, করা উচিত নয়, করে, অত্যন্ত কম। হ্যাঁ, আমরা পৃথিবীর 190টা দেশের মধ্যে দেশ হতে আছি, সেটা অন্য কথা। এবার আমি যদি ধরে নিই আমি বাড়াতে পারলাম না, অত্যন্ত কম, কিন্তু মাথা পিছু 2000কে যদি আমি মাসিক হিসেবে ভাগ করি এবং সেটাকে যদি আমি 10 কোটি দিয়ে গুণ করি, তাহলে আমার অ্যাট দিস রেট, যেটা ভালো নয়, যার মধ্যে অনেক ডিফিসিয়েন্সি আছে, তাহলে অ্যাট দিস রেট আমার 10 কোটি মানুষের একটা রাজ্যেতে মাসিক হেলথ কেয়ারের টোটাল কস্ট গিয়ে আমার দাঁড়াচ্ছে ন্যূনতম পক্ষে 1000 থেকে 1500 কোটি টাকার কাছাকাছি। 2000 কোটি টাকার পুরোটাই হয়তো হসপিটাল কেন্দ্রিক নয়, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল আছে, হোম মেডিসিন এটসেট্রা, অন্য ব্যাপার আছে। তাহলে আমরা যারা একেবারে মোটা বুদ্ধি মূর্খের দল, আমরা একটা কনসলিডেটেড হেলথ কেয়ার, শুধু হসপিটাল, যেখানে আউটডোর নেই, যেখানে ওষুধের হোম মেডিসিনের খরচা নেই, সেই কস্টিংটা আমরা 1000 কোটি টাকা পার মান্থের কমে আমরা চোখে দেখতে পাচ্ছি না। আর জনশ্রুতি হচ্ছে যে আমরা এই 300 কোটি টাকাতেও আমাদের রাজ্যের ওপর স্ট্রেস হচ্ছে, যে রাজ্যের অ্যানুয়াল স্টেট জিডিপি হচ্ছে অ্যাবাউট 14 লক্ষ কোটি টাকার মতো, যে রাজ্য অ্যাবাউট 11,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা। আমরা ওয়ান অফ দ্য ফিউয়েস্ট স্টেটস, আমরা হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বাড়িয়েছি, অনেক রাজ্য কমিয়ে দিয়েছে, আমরা কমাইনি, আমরা খানিকটা বাড়িয়েছি। 11,000 12,000 কোটি টাকা আমরা খরচা করছি উইথ সাম ইনক্রিজ। আর এই 11-12 কোটি টাকা যেটা কোত্থেকে আসছে, যেটা আমার টোটাল ট্যাক্স ইনকাম থেকে আসছে, ট্যাক্স ইনলে থেকে আসছে, সেটা দিয়ে আমি সরকারি সিস্টেমটা চালাচ্ছি এবং আমরা সিস্টেমটাকে আরও বাড়াতে চাইছি। সেই জন্যে আমরা এক্সট্রা ইন্স্যুরেন্স, এক্সট্রা প্রিমিয়াম, এক্সট্রা অ্যাসিওরেন্স দিয়ে আমরা, যেখানে ধরুন সাপোজিং আমাদের 10 কোটি লোকের মধ্যে 50% হেলথ কেয়ার আমার গভর্নমেন্ট থেকে হতো, আমি গভর্নমেন্ট চেষ্টা করছি 100% হেলথ কেয়ারকে তার মধ্যে আনতে।
তাহলে 300 কোটি টাকায় যদি বর্তমানে অ্যাবাউট 6.5 কোটি 7 কোটি কার্ড ইস্যু হবার পরে যদি আমার না বিশ্বাস উঠতে থাকে, তাহলে বাই দ্য টাইম যখন 9.5 কোটি 10 কোটি কার্ড ইস্যুড হবে এবং যেখানে আমরা অ্যাট দ্য গোয়িং রেট অফ ইন্ডিয়ান হেলথ কেয়ার, যেটা খারাপ, খুব খারাপ, নিম্নমানের, একেবারে নাক টিপে টিপে পয়সা দেয়, সেখানেও আমরা মাসিক 1000 কোটি টাকার কমে এটাকে কস্ট করতে পারছি না। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রবলেম। তাহলে আমরা কি মিডিয়াম টার্ম বা কি লং টার্ম ফাইন্যান্সিয়াল আউটলে নিয়ে এই স্কিমটার মধ্যে ঢুকলাম? গভর্নমেন্ট বিরাট প্রতাপশালী, পলিটিক্যাল পাওয়ার, বিউরোক্র্যাটিক পাওয়ার, আমলাতন্ত্র আছে, ডিপার্টমেন্ট আছে, সবাই আছে, আপনাদের প্রচণ্ড ক্ষমতা। প্রচণ্ড ক্ষমতার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক বুদ্ধি। তাহলে এর মধ্যে শুধু তো আপনারা ইনভলভ নন। আজকে হেলথ কেয়ার এমন একটা বিষয় নয় যে আমি 1000 লোককে সাইকেল দেব বলেছিলাম, দিতে পারলাম না। আমি অমুক লোককে 500 টাকা দিতে পেরেছিলাম, দিতে পারলে ভালো, এ মাসে দিতে পারলাম না। আজকে হেলথ কেয়ারের মধ্যে মানুষের বেঁচে থাকার সমস্যা, একদিকে গভর্নমেন্ট আছে, একদিকে মানুষ আছে, আর মাঝখানে 700-র ওপরে নন গভর্নমেন্টাল চিকিৎসা প্রতিষ্ঠানরা আছেন, যাদের মাধ্যমে আমাদের এটা দেওয়া উচিত বা দেওয়া দরকার। তাহলে প্রথম যে জিনিসটা আমরা কিছুটা আমাদের চিন্তা থাকছে, আমি তো বলছি যারা আমরা খানিক বছর কাজকর্ম করেছি এবং আমরা যারা খানিকটা আমরা সর্ট অফ সেমি বা ক্রিমিনালস ইন সোসাইটি, যারা বেসরকারি সিস্টেমে কাজ করেছি, ওই যে বেলাগাম বেসরকারি সিস্টেম বলে বহু সান্ধ্য নিউজ বুলেটিন শুরু হয়, সেই সিস্টেমে আমাদের কোনো মতে গা বাঁচিয়ে বেঁচে থাকতে হয়েছে গত 25 বছর ধরে। যারা আমরা লেনদেনের, আমরা আয় ব্যয়ের হিসেবটা খানিকটা বুঝি, আমাদের চোখের সামনে হিসেবটা মিলছে না, পয়েন্ট নাম্বার 1। সো উই আস্ক দ্য গভর্নমেন্ট আ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে ইউনিভার্সাল হেলথ কেয়ার। আমি সেদিন রাত্রির বেলা বসে ভারতবর্ষের 30টা স্টেটের স্টেট বাই স্টেট দেখছিলাম যে কটা স্টেটে একেবারে প্রত্যেকটা মানুষের জন্য কারা করতে পেরেছে। আমাদের ওপরে কারা আছে, যাদের টাকা পয়সার ট্যাকের জোর আমার আপনার থেকে একটু বেশি। আমি দেখছিলাম মহারাষ্ট্র কি করছে, দেখছিলাম কর্ণাটক কি করছে, ভারতবর্ষের সোশ্যাল ইন্ডেক্সে যে সব থেকে উপরে লাফিয়ে লাফিয়ে চলে কেরালা, তার কি অবস্থা। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, পাঞ্জাবে তো নেই। আমি একটা এখনো মেজর রাজ্য খুঁজে পাইনি যারা বর্তমান ভারতীয় অর্থ ব্যবস্থার মধ্যে স্টেট জিডিপির গোটা 2-2.5% হেলথ কেয়ারের মধ্যে রেখে তাহারা হঠাৎ করে 10 কোটি লোককে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার মধ্যে যে একটা বিরাট, আমার ইচ্ছে আছে, অ্যাসপিরেশন আছে, কিন্তু আমার ইচ্ছের সঙ্গে সঙ্গেও আমার একটা রিসোর্স লিমিটেশন আছে, এই দুটো জিনিসকে কিন্তু ব্যালেন্স করে কেউ এখনো এটা করতে পারেননি। কেরালায় একটা কারুণ্যা হেলথ কেয়ার বলে তার একটা করেছে, যেটা বিলো পভার্টি লাইন। মহারাষ্ট্র গভর্নমেন্ট হেলথ কেয়ার স্কিম করেছে ফর বিলো পভার্টি লাইন। কর্ণাটকে যে হেলথ কেয়ার স্কিম আছে বিলো পভার্টি লাইন। আরোগ্যশ্রী প্রাইমারিলি বিলো পভার্টি লাইন। আরোগ্যশ্রীতে অনেক কার্ড লিক করে অনেক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমরাই প্রথম যারা ডিক্লেয়ার্ড ভাবে একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ নিয়েছি। আবার বলছি, দারুণ কথা, সাংঘাতিক কথা, দুঃসাহসিক, ডেফিনেটলি দুঃসাহসিক। কেন দুঃসাহসিক? আপনি যদি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ম্যাপে আঙুলটা সরাতে শুরু করেন, কোরিয়া, জাপান, তাইওয়ান পেরিয়ে গেলে তারপর যতক্ষণ আপনি দেখতে দেখতে আসছেন, উই আর অ্যান আইল্যান্ড অফ ইউনিভার্সাল হেলথ কেয়ার। মালয়েশিয়াতে আছে খানিকটা লিমিটেড, থাইল্যান্ডও আছে ভালো সিস্টেম, কিন্তু হাইব্রিড সিস্টেম, খানিকটা লিমিটেড। দুঃসাহসিক পদক্ষেপ, মানুষের পক্ষে খুব ভালো পদক্ষেপ, কিন্তু এটা তো মুহূর্তের চটক নয়, এটা তো মুহূর্তের চমক নয়, এটা তো একটা সোশ্যাল আইটেম নাম্বার নয়।
সুতরাং এটাকে যদি আমাকে সাস্টেইন করতে হয়, এর পিছনে একটা ওয়েল থট থ্রু ইকোনমিক রিসোর্স প্রোগ্রাম থাকতে হবে। আর আমরা বারবার এই কারণে বলছি, কারণ আমরা সেই একেবারে খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর কিছু লোক যারা এই 700 750 হাসপাতালের মধ্যে করে খাই, আমরা এর মধ্যে চিন্তিত। সেকেন্ড বিভ্রান্তি, যে বিভ্রান্তিটা আমি কিছু সিনিয়র স্বাস্থ্য অধিকর্তার মুখে শুনলাম, বোধহয় কমিশনও এই কথাটা বলেছেন, এই বিভ্রান্তিটা দিয়ে নিজেদের অনভিজ্ঞতাটাকে বারবার কিন্তু জাহির করবেন না। তারা কি বলছেন শুনুন, প্রাইভেট হসপিটালরা আপনারা তো ঘ্যান ঘ্যান করার কি দরকার, আপনাকে তো বলেছি 10% দেবেন মাত্র, 20% দেবেন মাত্র। যে হেলথ স্কিম আপামর জনসাধারণের কাছে অ্যাভেলেবল, সেখানে সেই ফেসিলিটিতে কোনো হসপিটাল 10%, 15%, 20% করলে তাতে বিপর্যয় হবে। কেন হবে? আপনি চিন্তা করে দেখুন, একটা ঘরে 100টা লোক বসে আছে, 100টা লোককে আপনি একেবারে ফ্রিতে খাবার 100টা কুপন হাতে ধরিয়ে দিয়েছেন। এবার একটা লোক সেই খাবারটা দিতে এলো, তার হাতে কটা খাবার আছে? তার হাতে 10 জন 15 জনের খাবার আছে, 100 জন কুপন নিয়ে বসে আছে। এবং তখন আপনি বলে দিলেন, আরে আমি তো ওই লোকটাকে বলেছি খালি 15 জনের খাবার দেবে, বাকি 85 জন যাও ভাই, পেটে গামছা বেঁধে বাড়ি যাও, পাবে না, খাওয়ার হলো না আজকে। আপনি বুঝতে পারছেন কি অরাজকতা, রক্তারক্তি কাণ্ডটা সেখানে শুরু হবে। সুতরাং একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি অন্তত 2 সপ্তাহে 15 বার বিভিন্ন জায়গায়, আমি তো ঢুকতে পারি না বড় বড় জায়গায়, ওই জন্য আমি দেয়ালে কান পেতে, মেঝেতে কান পেতে এই কথাটা শুনলাম, ডাক্তারদের মুখে শুনলাম। হেলথ কেয়ার ডেলিভারি অনেক সময় সবচেয়ে কম বোঝেন ডাক্তাররা, এবং যে ডাক্তাররা ক্ষমতার যত কাছাকাছি আমি দেখেছি তারা আরও কম বোঝেন হেলথ কেয়ার ডেলিভারিটা। সুতরাং a scheme which is universal by definition and which is available to every people, আপনি একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কখনোই সেখানে 10%, 20% করলে আপনি নিজের উপরে নিজে অরাজকতা ডেকে আনছেন। থার্ড কোয়েশ্চেন, দুটো কথা হয়েছিল, সেটা এখন গত 7 দিনে শোনা যায়নি, তার আগে হঠাৎ আমরা শুনলাম গভর্নমেন্ট সেক্টরে স্বাস্থ্যসাথী কাজ লাগছে, সেটা গভর্নমেন্টের বিবেচনা। সেকেন্ড কথাটা হলো যে গভর্নমেন্ট সেক্টরে স্বাস্থ্যসাথী লাগার, এই যে আমরা বলছিলাম হিসেবে মিলছে না, আমি হিসেবের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে, কারণ যেহেতু আমি কঠিন কথা বুঝি না, আমি একদম একেবারে নিরেট বোকা বাঙালি, আমি 100 টাকার হিসেবে আপনাকে বোঝাচ্ছি। গভর্নমেন্ট আগে খরচা করতেন 100 টাকা, আরও ভালো বেশি স্বাস্থ্য পরিষেবা দেবেন বলে গভর্নমেন্ট এখন খরচা করলেন 200 টাকা। এই যে বাড়তি 100 টাকাটা আমি খরচা করলাম, সেই 100 টাকা তো আমার অলরেডি যে 100 টাকা দিয়ে গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম হচ্ছে, ট্যাক্সের কোত্থেকে হচ্ছে? ট্যাক্স রেভিনিউ থেকে হচ্ছে। আমি স্টেট বাজেট থেকে এক্সট্রা 100 টাকা দিয়ে আমি হেলথ কেয়ার অ্যাভেলেবিলিটিটাকে এক্সপ্যান্ড করলাম ইন্স্যুরেন্স অ্যাসিওরেন্স করে। এবার গভর্নমেন্ট সেক্টরে যদি আমি সেই কার্ডের মাধ্যমে টাকাটা ঢোকাই, তার মানে আমি সেই এক্সট্রা 100 টাকার 50 টাকা আবার গভর্নমেন্ট বাজেটে ঢুকিয়ে দিলাম। তার মানে আমার এফেক্টিভ যে হেলথ কেয়ার বাজেট নিয়ে আমার মনের ইচ্ছে, প্রাণের ইচ্ছে যে আমি দেশের আপামর নাগরিককে আমি স্বাস্থ্য পরিষেবা দেব, সেটা 200 রইল না, সেটা 150 হয়ে গেল, কারণ আমি নিজেকে নিজে সাবসিডাইজ করলাম ফ্রম মাই হেলথ কেয়ার স্কিম। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আর কেউ যারা হেলথ বাজেটিং নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন যে ইন্স্যুরেন্স মানি যদি আমরা গভর্নমেন্ট হেলথ কেয়ারে ঢোকাই, তাহলে একদিকে ট্যাক্স ফান্ডিং, একদিকে ইন্স্যুরেন্স ফান্ডিং নিয়ে আমরা দ্য ভেরি বেসিক নেচার অফ ফাইন্যান্সিং গভর্নমেন্ট হেলথ কেয়ার, এটার মধ্যে আমরা এফেক্ট করছি কি করছি না, তারও একটা প্রশ্ন থাকছে।
আর যে সময়টার মধ্যে অলরেডি গভর্নমেন্ট হসপিটালদের নিঃশ্বাস ফেলার সময় নেই, কত মানুষ অপেক্ষা করছেন সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল, টিচিং হসপিটাল, বড় বড় হাসপাতালে, সেখানে একেবারে বন্যার মতো মানুষরা চিকিৎসার জন্য আসছেন। তাদের ধরে ধরে যাদের কার্ড নেই তাদের কার্ড হবে, তারপর চিকিৎসা হবে, তারপরে তারা চিকিৎসা পাবেন। এই যে সিম্পল লজিস্টিক্স চেইন যেটা, এইটাকে একটা মোটামুটি এফিশিয়েন্টলি করাটা আমার মনে হয় এটা প্রায় একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও হতে পারে আর কি। দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট স্টেপ টু টেক। সুতরাং এর ফাইন্যান্সিয়াল র্যাশনালিটিটা আমি বুঝলাম না। আর এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে একটা বিশাল আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিশন রাখবে এই মুহূর্তে, যখন আমরা বেসিক স্কিমটাকে আমরা খাড়া রাখতে বেশ খানিকটা চিন্তার ভাঁজ পড়ছে কপালে, দ্যাট সিমস টু বি আ ভেরি ডাউটফুল মেকানিজম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা কি বলার চেষ্টা করছি? আমরা বলার চেষ্টা করছি যে আমরা এখানে কমেন্টেটর হিসেবে নয়, আমরা এখানে ক্রিটিক হিসেবে নয়, আমরা সেই ব্যবস্থার মধ্যে সেই ইন্ডাস্ট্রির একজন শ্রমিক হিসেবে, সেই ইন্ডাস্ট্রির একজন টেকনিক্যাল পার্সোনেল হিসেবে বলছি যে হ্যাঁ, আমাদের কপালে চিন্তার ভাঁজ আছে যে আমরা কিভাবে আগামী 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস এটাকে আমরা চালাব। তাহলে এই যে গভর্নমেন্টের হাতে ব্যাপারগুলো আছে, গভর্নমেন্টের কাছে, হেলথ ডিপার্টমেন্টের যারা একেবারে সাংঘাতিক প্রাজ্ঞ বিজ্ঞ হেলথ সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্ট প্রত্যেকটা আছে। আমি নামও জানি না, কারণ আমার বড় বড় লোকেদের নাম জানার প্রয়োজন হয়নি এতদিন জীবনে। আমি মোটামুটি আমার কাজকর্ম করে, টুকটাক কাজকর্ম করে দিন চালিয়ে নিতাম। তাদের অনুরোধ হচ্ছে আপনি হেলথ প্রাইভেটের এই যে বিভিন্ন সেক্টরের সঙ্গে এনগেজ করুন। প্রাইভেট হেলথ কেয়ারকে মনে রাখবেন যে 4টে বড় হাসপাতালের সঙ্গে চা বিস্কুট খেয়ে কথা বললে প্রাইভেট হেলথ কেয়ারের সঙ্গে এনগেজ করা হবে না। প্রাইভেট হেলথ কেয়ারকে আপনাকে এনগেজ করতে গেলে স্মল স্কেল নার্সিং হোমদের সঙ্গে এনগেজ করতে হবে, মিডল স্কেল হেলথ কেয়ার হসপিটালস নার্সিং হোম সঙ্গে এনগেজ করতে হবে, এবং তারপরে একেবারে মুষ্টিমেয় হাতে গোনা যে কটা বড় হসপিটাল আমাদের কাছে আছে তাদের সঙ্গে আপনাকে এনগেজ করতে হবে। কেন? কারণ ইচ সেগমেন্ট, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, ইচ সেগমেন্টের তার নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তাদের নিজস্ব কিছু সমস্যা আছে, তাদের নিজস্ব কস্ট ইকোনমিক্সের কিছু কিছু তফাৎ আছে। এই যে আমরা আগের প্রোগ্রামে বলেছিলাম ভায়াবিলিটি, আরে ভাই আমাকে তো ভেসে থাকতে হবে, আমাকে তো জলের উপরে নাকটা রাখতে হবে, আমাকে তো লোকের মাইনে, চাল ডাল, ওষুধের খরচা, ইলেকট্রিক বিল দিয়ে যেতে হবে। আমার কাছে তো গভর্নমেন্টের সেই ম্যাজিকটা নেই যে আমি পাওয়ার সাপ্লাই থেকে নিচ্ছি তাকেও পয়সা দিচ্ছি না, ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি সেও পয়সা দিচ্ছে না। সুতরাং এই ডিফল্টের মধ্যে দিয়ে গভর্নমেন্ট চলতে পারে, ডিফল্টের মধ্যে দিয়ে প্রাইভেট সেক্টর চলতে পারবে না। তাহলে দ্য ফার্স্ট রিকোয়েস্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেটা আমার মনে হয়, আমার সাধারণ বুদ্ধিতে বলে, যে লো স্কেল, মিডিয়াম স্কেল, যে ছোট, মাঝারি, বড় বিভিন্ন হেলথ কেয়ার ইনস্টিটিউশনদের সঙ্গে আপনারা এনগেজ করুন। কিভাবে হচ্ছে না হচ্ছে তাদের সমস্যাটা বুঝুন। আপনাদের নিশ্চয়ই মাথার পিছনে একটা অঙ্কের হিসেব আছে যে কিভাবে আমি কতটা তেল গাড়িতে ভরে কত দূর যেতে চাইছি। আমাদের বারবার দুশ্চিন্তা একটা জায়গাতেই ফিরে আসছে, কারণ আমরা এর মধ্যে উই আর দ্য নাটস অ্যান্ড বোল্টস অফ দ্য সিস্টেম, এবং আমরা এখনও সেই অঙ্কের হিসেবটা মিলিয়ে উঠতে পারছি না। আর দোহাই আপনাদের, বারবার ওই কথাটা, অমুকে শুধু দুর্নীতি করছে, অমুকে চুরি করে পয়সা বার করছে। আজকে দুর্নীতি যদি আপনি পুরোটা রুখতে পারতেন তাহলে রাস্তা তৈরি হতো না। আপনি কোন রাস্তায় কতটার উইডথের টেন্ডার দিয়েছেন আর গিয়ে দেখুন যে প্রতিটা রাস্তা 10 ফুট করে শর্ট, তো রাস্তা তো এখনো তৈরি হচ্ছে, তাহলে সেখানে কি দুর্নীতি হয়নি? কয়লা দুর্নীতি নিয়ে তো মানে রামায়ণ মহাভারত 4 বার লেখা হয়ে যাবে, তা বলে কি কয়লায় করা খনি মাইন করা বন্ধ করে দিয়েছেন? কি করেছেন? তাহলে বারবার এই যে সমস্ত
যে একেবারে সাধু তত্ত্বের যে এটা যে কেবল ডাক্তারদের দেখলেই আর হাসপাতালদের দেখলেই মুখের ওপরে আপনার একেবারে মনে হয় যে আমরা একেবারে সততার সার্ফ সাবান, নিশ্চয়ই আছে, আপনি করুন না। আরেকদিন একটা প্রোগ্রামে বলবো, এই যে কিছু কিছু বিলিং ইররেগুলারিটি হয়েছিল বলে বাচ্চাদের একটা হার্ট অপারেশনের প্রোগ্রাম আছে, তাকে শিশু সাথী বলে, সেটাকে এমন রেগুলেট করা হয়েছে যে এখন আমাদের রাজ্যে জন্মগত হার্ট ডিজিজ নিয়ে যে বাচ্চারা জন্মাচ্ছে, আমার আন্দাজ যে আমরা তাদের টোটাল সার্জারির পরিমাণটা, যেটা অনেকটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিংয়ে হয়, যে অনেকটাই আমরা হয়তো সেটাকে 5 ভাগের 1 ভাগে নিয়ে এসেছি। আমি হিসেবপত্রটা জোগাড় করছি, হিসেবপত্রটা জোগাড় করে কথা হবে, নিশ্চয়ই দুর্নীতি আছে। আমি একটা সরকারি বিজ্ঞাপন দেখতে চাই যেখানে গভর্নমেন্ট একটা বিজ্ঞাপন দিয়ে বলবেন যে আমার এই সেক্টরে কোনো দুর্নীতি নেই, এবং এই সেক্টরে যদি দুর্নীতি থাকে আমি কোল্যাপসেবল গেট বন্ধ করার মতো আমি সেক্টরটাই বন্ধ করে দিলাম। সুতরাং বারবার আপনারা যারা ক্ষমতায় আছেন তারা গিয়ে স্বাস্থ্যসাথীর খরচা বেড়ে যাচ্ছে, কারণ সবাই চুরি করছে, ডাক্তাররা চুরি করছে, হাসপাতাল, হ্যাঁ নিশ্চয়ই কেউ হয়তো করছে। আমি তো আগের প্রোগ্রামে আপনাদের বলেছিলাম যে যে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল নার্সিংহোমেদের নাবিশ্বাস উঠে গেছে, কারণ তাদের এলাকায় প্রত্যেকেই কার্ড হোল্ডার, তাদের নন কার্ড হোল্ডার ক্লায়েন্ট বলে কিছু বা তাদের পেশেন্ট বলে কিছু নেই। আমরা যদি হিসেবপত্র, রেট, ভায়াবিলিটির হিসেবটা না জানি, once again I repeat, we stand to make corruption compulsory. তো এই বাস্তবটা বুঝতে পারছেন না কেন? এই বাস্তবটা বুঝতে পারছেন না কেন? আর তারপরে দেখুন, যেটা আজকে যদি আমরা এই জিনিসটাকে মধ্যে আমাদের কেন এনগেজ করতে হবে, কারণ এনগেজ করে ভাবতে হবে যে ঠিক আছে আমরা একেবারে বদ্ধপরিকর, আমার মধ্যে সেই ধনুর্ভঙ্গের বন আছে যে আমরা স্বাস্থ্যসাথী এইভাবে চালাবো, আমি চাই স্বাস্থ্যসাথী এইভাবে চলুক, তাহলে অবভিয়াসলি আমার অ্যাডিকুয়েট ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন করতে হবে। আর যদি আমরা বুকে হাত দিয়ে বলি যে না আমার এই লিমিটের পর আমি 300-400 কোটি টাকার উপরে আমি ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন করতে পারছি না, কত আমার 3% ফাইন্যান্সিয়াল ডেফিসিট আছে আমার স্টেটে, আমার কত 30,000 কোটি টাকা মাসে ইন্টারেস্ট দিতে হয়, আমি টানতে পারছি না, তাহলে জিনিসটা একেবারে মারাত্মক গড়িয়ে যাবার আগে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কিভাবে হয়তো এটার পরিমার্জনা করতে পারি। সেই পরিমার্জনাটা আমরা কি যারা বেনিফিশিয়ারি তাদের মাধ্যমে করব, না কি চিকিৎসা আমরা অ্যালাউ করছি তার মাধ্যমে, প্রসিডিয়ার্সের মাধ্যমে করব, না সিলেকশন অফ বেনিফিশিয়ারির মাধ্যমে করব, যেটা ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যই করেছেন এখনো অবধি করেছেন। কারণ কোনো মতেই যদি আমরা হিসেবটা মেলাতে পারি, ফাইন, আপনারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে এনগেজ করুন। এনগেজমেন্ট ছাড়া একটা বিরাট প্ল্যান নিয়ে এলে কি হয়, দুদিন আগে তো তার পরিচয় পেলেন। ভারতবর্ষের আজ অবধি সেই দুর্দান্ত প্রতাপশালী আমাদের প্রধানমন্ত্রীকে গিয়েও তো বলতে হলো, তাকে তো ক্ষমা প্রার্থনা করতে হলো, কারণ তার মেন কথা হলো নিশ্চয়ই তার মধ্যে ভালো এফেক্ট ছিল, কিছু ভালো অ্যাসপেক্টস অফ ফার্ম লস নিশ্চয়ই ছিল, বাট দেয়ার ওয়াজ নো এনগেজমেন্ট। পার্লামেন্টে হই হই করে পাশ হয়ে গেল, টিভি চ্যানেল দুটো বন্ধ হয়ে গেল, কেউ দেখতে পেল না কিভাবে রাজ্যসভায় বিলটা পাস হয়েছে। আর এই করে করে ঠিক একবার নয়, লোকে বলে ইতিহাস থেকে ভুল বুঝুন, ইতিহাস থেকে যদি ভুলটা বুঝতেই পারতেন তাহলে ল্যান্ড বিলে যেভাবে আটকেছেন সেইভাবে ফার্ম বিলে আটকাতেন না, এবং সেইভাবে আমরা চাই না যে পলিটিশিয়ানদের মোরাললেস নেচারটা একই হয়, যে সেইভাবে যে বহুদূর রাস্তায় একটা চলে গিয়ে একটা বিরাট ড্রামা করে দিয়ে তারপর আমরা পিছিয়ে আসব। আরে ভাই, সিঙ্গুর তো আমার রাজ্যেই হয়েছে না, একদিকে ছিল এগ্রিকালচার আর একদিকে ছিল ইন্ডাস্ট্রি, আর আলটিমেটলি বেনিফিটটা কার হলো? পলিটিক্সের। কোথায় এগ্রিকালচার, কোথায় ইন্ডাস্ট্রি? দ্য ওনলি আউটকাম
যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় মুভমেন্ট, তার বোথ দ্য টু ক্রাইটেরিয়াস হ্যাভ ফেলড। এগ্রিকালচার হ্যাজ ফেলড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ ফেলড। তার একমাত্র ডেরিভেটিভ হলো পলিটিক্যাল। তো সেই রকম একটা খাদের মধ্যে আমরা পড়তে চাইছি না, তাই এই কথাবার্তা। সো উই রেজ ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস এগেন টুডে। প্রথম কথা, হিসেবে মিলছে না। দ্বিতীয় কথা, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেখানে কতগুলো বিভ্রান্তিকে কম করুন। 10%, 20% ইজ নট আ সলিউশন টু দিস প্রবলেম। তাড়াতাড়ি নিজেদের মধ্যে মাস দুতিনেকের মধ্যে ঠিক করুন যে আইদার ফুল স্কিম চলবে উইথ সেন্সেবল ফাইন্যান্সিয়াল আউটলে। যদি ফাইন্যান্সিয়াল আউটলেতে আমাদের প্রবলেম থাকে, কিভাবে স্কিমের কোন অ্যাসপেক্টটাকে আপনারা সেই ভলিউমের নবটাকে বাড়াবেন করাবেন, রেডিওটাও আপনার, নবটাও আপনার, হাতটাও আপনার, সেটা ঠিক করে নিন কিভাবে এর ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন। আর আমরা আবার ওই কাটা রেকর্ড দিয়ে শুরু করেছিলাম, আবার কাটা রেকর্ড দিয়ে শেষ করব। সময় থেকে সময় যারা আমরা হেলথ কেয়ারের মধ্যে আছি, আজকে আমাদের ওই সাইলেন্স অফ দ্য ল্যাম্পসটাকে মেনে নিলে চলবে না। আমাদের বলতে হবে, আমি ছোট হাসপাতালদের, নার্সিং হোম গ্রুপ, মিডল স্কেল গ্রুপ, লার্জ গ্রুপদের বলছি যে আপনারা এটা প্রতিবাদের ব্যাপার না, ইট ইজ আ ম্যাটার অফ এনলিস্টিং ইউর প্রবলেমস অ্যান্ড রিয়ালিটি। তাদের এনগেজ করুন। এই স্টেজে যদি সমস্যাটাকে অ্যাভয়েড করে যান, আর কিছু কিছু খালি ওই কথা, এই দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে বলে, ডোন্ট ট্রাই টু এসকেপ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। আশা করি যে আমরা সবাই যেটুকু বুঝি, একটা সামান্য ডাক্তার এই কথাটা বুঝতে পারলে আপনারাও বুঝছেন। এবং এর অ্যাপ্রোচ স্বাস্থ্যসাথীকে ভালোভাবে সদর্থকভাবে রাখতে গেলে প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যসাথীকে যে মানুষ যাদের প্রয়োজন তাদের জন্য আগে রাখতে হবে। তারপরে যদি সবাই পেতে পারে সবাই পাক, আমার বিন্দুমাত্র আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই। এটাকে একটা বাস্তবসম্মত ফান্ড অ্যালোকেশন করে প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যান। আর সমস্যাটা একেবারে আউট অফ হ্যান্ড হবার আগে নিজেরা বসুন, যারা স্টেক হোল্ডার তাদেরকে এনগেজ করুন। খালি একা একা এটা ওই নিভৃত নির্জনে বসে বসে একা একা সেই সলিলোকির সময় এটা নয়। এনগেজ দ্য স্টেক হোল্ডার্স, এনগেজ দ্য ইন্ডাস্ট্রি। কারণ আর কেউ না হোক, ডাক্তাররা পারবে কিনা জানি না, কিন্তু ভারতবর্ষের কৃষকরা দেখিয়ে দিয়েছে যে হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ভ্যালিউ অফ এনগেজমেন্ট ইন ইন্ডিয়ান পাবলিক লাইফ। নমস্কার, ভালো থাকুন।